যেখানে আমরা নিতে চাচ্ছি। কারণ প্রথমত সাংবাদিক যদি মেরুদণ্ড সোজা করে মর্যাদাপূর্ণ জায়গায় দাঁড়াতে না পারেন, আমরা যত বাকি আইন করি আসলে সেই জায়গাটায় খুব বেশি কাজ করবে না। এর মধ্য দিয়ে এই প্রথমবারের মতো বোধহয় গণমাধ্যম সংস্কার একটা কমিশন হয়েছে, যেটা নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। আজকে হয়তো এখানে আলোচনা হচ্ছে, সামনের দিনে যাতে এই আলোচনাটা বড় আকারে সামনে আসে। গণমাধ্যম যদি কাজ না করে তাহলে তো আসলে আর কিছুই থাকে না। আমরা মোটামুটি অভিজ্ঞতা থেকে দেখেছি যে পুরো রাষ্ট্রশক্তিকে পকেটে ভরে ফেলা যায়। কি সংসদ, কি নির্বাহী বিভাগ তো আছেই, এমনকি বিচার বিভাগও তাদের কর্তৃত্বে নিয়ে আসা যায়। গণমাধ্যমেরই কিছুটা জায়গা ছিল যার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ আসলে একভাবে তার নানা প্রশ্নের মুখে পড়েছে এবং জনগণের মধ্যে একটা ঐক্য তৈরির ক্ষেত্রে, সচেতনতা তৈরির ক্ষেত্রে সহায়তা করেছে। ফলে শেষ পর্যন্ত আদালতকে যেমন আশ্রয় বলা হয়, গণমাধ্যম কোনো অংশে কম আশ্রয় নয়। গণমাধ্যমই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের জন্য সবচেয়ে বড় আশ্রয় হিসেবে থাকে। কারণ অনেক সময় আদালতে গিয়েও তার প্রতিকার পাওয়াটা যে দীর্ঘসূত্রিতা এবং অন্য অনেক রকম অসুবিধা সেটা থাকে। গণমাধ্যম একটা প্রশ্নকে সামনে নিয়ে আসতে পারে, এমনকি যাকে আপাত দৃষ্টিতে মামুলি প্রশ্ন মনে হয় সেটাও তারা দ্রুত সামনে নিয়ে আসতে পারে। সেই জায়গা থেকে গণমাধ্যমের স্বাধীনতা আগামী দিনে রাষ্ট্রের পরিচালনা যারা করবেন এবং পুরো রাষ্ট্র ব্যবস্থার যে জবাবদিহি সেইটাকে মানুষের সামনে সবচেয়ে বড় আকারে হাজির করতে পারে। ফলে আমাদের দিক থেকে আমরা মনে করি যে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নটিকে সবচেয়ে বড় ফোকাসে আনা দরকার যদি আমরা নাগরিকের স্বাধীনতাকে নিশ্চিত করতে চাই। কয়েকটা ছোট্ট বিষয়ে কথা বলে শেষ করবো। 1 নম্বর হচ্ছে গণমাধ্যমের যারা কাজ করেন তাদের অধিকার, মর্যাদা এবং তাদের কোড অফ এথিক্স, এই দুটো পরস্পর সম্পর্কিত। কিন্তু তাদের অধিকার মর্যাদাকে যদি আমরা গুরুত্ব না দিই, সেইটাকে একটা কাঠামোবদ্ধ করতে না পারি, প্রায় সমান যোগ্যতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাশ করে কেউ আমলাতন্ত্রে যাচ্ছেন আর কেউ গণমাধ্যমে যাচ্ছেন। আমলাতন্ত্রে একটা নিশ্চিত জীবনের মধ্যে ঢুকছেন, কিন্তু গণমাধ্যমে তাকে একটা অনিশ্চিত জায়গাতে থাকতে হচ্ছে। প্রত্যেক পেশারই একটা নির্দিষ্ট চেহারা থাকে, কিন্তু একটা পেশা যদি সম্পূর্ণ অনিশ্চিত জায়গায় থাকে, তার আয়ের প্রশ্নে বলেন, তার মর্যাদার প্রশ্নে বলেন, তার নানা ধরনের অধিকারের প্রশ্নে বলেন, তাহলে আসলে সেই ব্যক্তির কাছ থেকে তার পেশার যে পেশাদারিত্ব এবং সেইখানে তার যে মনোযোগ এবং নিষ্ঠা, সেই ক্ষেত্রে ইন্টিগ্রিটি, এটা আশা করা কঠিন। আমাদের এখানে ঢাকা শহরেরই আজকে মিডিয়া যারা কাজ করেন তাদের যে পরিস্থিতি সেটা তো আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে মফস্বল বলে তো কোনো মিডিয়াতে কোনো বেতনই নাই, যেভাবে পারো জোগাড় করে নাও, মোটামুটি এইরকম একটি অবস্থা তৈরি করা হয়েছে। এবং এর ফলাফল হচ্ছে যে নানানভাবে নানা ধরনের এখন সোশ্যাল মিডিয়ার কারণে এমন ধরনের তৎপরতা শুরু হয়েছে যে আপনি বলেন ফেক নিউজ বলেন, ভিউ পাওয়ার জন্য বলেন, নানা ধরনের জিনিস এক সামনে এসে পুরো সমাজে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি করে ফেলছে। সামাজিক সমস্ত নিয়ম শৃঙ্খলা নিশ্চয়ই বদল দরকার, কিন্তু যে ধরনের প্রায় নৈরাজ্যিক পরিস্থিতি তৈরি হয়েছে সেইটার মূল জায়গা হচ্ছে আমরা এখানে আসলে সাংবাদিকতার সংজ্ঞা তৈরি করা দরকার। সাংবাদিকতা কারা আসলে যুক্ত হচ্ছেন সেটার এনলিস্টমেন্ট দরকার, রেজিস্ট্রেশন দরকার, এবং তাদের যেমন নিজেদের আর্থিক নিশ্চয়তা দরকার মর্যাদাপূর্ণ জীবনের, তেমনি আবার তাদের কোড অফ এথিক্স থাকা দরকার। এটা খুব জরুরি জায়গা। এটা নিশ্চিত না করে আসলে পুরো এই সাংবাদিকতাটাকে যেখানে আমরা নিতে চাচ্ছি, কারণ প্রথমত সাংবাদিক যদি মেরুদণ্ড সোজা করে মর্যাদাপূর্ণ জায়গায় দাঁড়াতে না পারেন, আমরা যত বাকি আইন করি আসলে সেই জায়গাটায় খুব বেশি কাজ করবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে মিডিয়ার মালিক কারা হবেন। একক মালিকানায় অনেকগুলো মিডিয়া আছে, এটা তো আছেই, কিন্তু একক মালিকানায় কি কোনো মিডিয়ার থাকা উচিত কিনা এই প্রশ্নটা তোলা দরকার। মিডিয়া একটা সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান কেবল ব্যবসার জায়গায় থাকলে, মালিকদের কর্তৃত্বে থাকলে, পুঁজির কর্তৃত্বে থাকবে, পুঁজির কর্তৃত্বে থাকবে কারণ পুঁজি চালাচ্ছে, কিন্তু সেটার মধ্যে কতটা
জবাবদিহির জায়গা আনা যায়। আমাদের দিক থেকে আমরা প্রস্তাব করেছিলাম যে মিডিয়া মালিকানায় একটা মিডিয়ার মালিকের একজন মালিক কত পার্সেন্ট মালিকানা সর্বোচ্চ পেতে পারেন, এইটা জায়গাটাতে পরিবর্তন আনা দরকার, যাতে করে এই প্রতিষ্ঠানের যে একক কোনো গোষ্ঠী স্বার্থ মিডিয়ার মধ্যে দিয়ে যেভাবে খুব নগ্নভাবে আমাদের দেশের প্রধান, সেটা টেলিভিশন মিডিয়া হোক কিংবা প্রিন্ট মিডিয়া হোক, সেটার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, সেটা খুবই নগ্নভাবে হচ্ছে। কতগুলো নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা এবং সেই যোগ্যতা যারা পূরণ করবে সেখানে মিডিয়ার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যে একটা সাধারণ ন্যায্যতা, সেটা যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে এইখানে সরকারের কর্তৃত্বের জায়গায়, যেভাবে একটু আগে মিডিয়া কমিশনের সদস্য বললেন যে তারা আগেই অঙ্গীকার করে নেন সরকারের উন্নয়ন কার্যক্রম আমরা প্রচার করব, এই ভিত্তিতে আমরা একটা মিডিয়া চাইছি, তো সেটা তো তার শুরুতেই তার মিডিয়া হিসেবে যোগ্যতা আসলে হারিয়ে যাচ্ছে। যে কথাগুলোর সাথে আসলে আলাদা করে দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। আমরা মোটামুটি মনে করি যে এই তিনটা বিষয় যদি একটা কাঠামোতে আনা যায়, তাহলে মিডিয়ার ক্ষেত্রে গুণগত পরিবর্তন হয়তোবা আসবে। আবারও আমরা এইটা বলতে চাই যে বাংলাদেশের মতো রাষ্ট্র ব্যবস্থা, যেটা একটা বিকাশমান গণতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থায় এবং বাংলাদেশের স্পেসিফিক ক্ষেত্রে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে, কর্তৃত্ববাদী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরিত হতে চাচ্ছি। সেইখানে মিডিয়া কে একটা স্বাধীনভাবে ভূমিকা পালন করতে হবে। অবশ্যই তাদের নিজেদের কোড অফ এথিক্স থাকতে হবে, যে কোড অফ এথিক্সের মধ্য দিয়ে মিডিয়া চলবে, সেই জায়গা নিশ্চিত করা দরকার। কেননা ওইটা আসলে আমাদের এই জাতীয় পুনর্গঠনের গুরুত্বপূর্ণ একটা অংশ হবে। কারণ আমরা অনেক অঙ্গীকার করি, কিন্তু বাস্তব ক্ষমতা যখন কেন্দ্রীভূত হয়, তখন সেই অঙ্গীকারের সাথে সাদৃশ্য থাকে না, সামঞ্জস্য থাকে না। মিডিয়ার কাজ হচ্ছে সেই জায়গায় বারবার জবাবদিহির প্রশ্নটা সবার সামনে নিয়ে আসা, এবং সেইখানে মিডিয়াকে শক্তিশালী না করে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন হবে না। ফলে আমাদের ভবিষ্যৎ অঙ্গীকার, আমরা আমাদের দল থেকে, আমাদের জোট থেকে যা করছি, সেটা হচ্ছে একটা স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা করে তোলা, যে গণমাধ্যম ব্যবস্থা আমাদের দেশের সকল কাজকেই জবাবদিহির আওতায় আনতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।